गुड इवनिंग स्टूडेंट्स, वेलकम टू द एसडी क्लासेस। ठीक তোমাদের সাথে আগের দিন যেরকম আমরা কিছু কোয়েশ্চেন আলোচনা করেছিলাম, ঠিক আজকেও সেই সিরিজেরই আবার কিছু কোয়েশ্চেন এখানে আমরা আলোচনা করব। আরো কিছু কোয়েশ্চেন আছে এখানে, যেরকম এর আগেও তোমাদেরকে বলেছি আমরা চেষ্টা করব প্রত্যেক দিনই কিছু নতুন নতুন কোয়েশ্চেন এখানে ডিসকাস করার। আজকেও সেই সিরিজেরই আরো নেক্সট 10টা কোয়েশ্চেন তোমাদের সাথে আজকে আলোচনা করব। এবং যেরকম তোমাদেরকে বলেছিলাম যে সামনে কিছু আপকামিং এক্সামস আছে, স্টেনোর এক্সাম আছে, সিজিএল আছে, সিএইচএস আছে, আর তোমার সিলেকশন পোস্টের এক্সাম আছে। এই সব এক্সামের জন্য এই সব কোয়েশ্চেনগুলো বলতে গেলে ইম্পর্টেন্ট আছে। দ্যাট মিনস অনেক সময় যেটা আগের দিনও বলছিলাম যে কোয়েশ্চেন কপি পেস্ট হয়, অথবা কোয়েশ্চেন কপি পেস্ট না হলে কোয়েশ্চেনের যে ইম্প্যাক্টটা আছে, যে থটটা আছে, যে গ্রামাটিক্যাল কনসেপ্টটা আছে, সেটা কপি পেস্ট হয়। ওয়ার্ডটা চেঞ্জ হতে পারে, সেন্টেন্সের থট চেঞ্জ হতে পারে, কিন্তু পুরো কনসেপ্টটা আমাদের অনেক সময় কপি পেস্ট হয়। তাহলে একটুখানি তোমরা ভালো করে দেখার চেষ্টা করো, আমরা ডিসকাস করছি। এবং এটা বললাম যে আগের মতোই যে তোমরা এখানে যা যা কোয়েশ্চেন দেখছো প্রথমে একটুখানি নিজে থেকে করার চেষ্টা করো, তারপর আমরা যেটা সলভ করাচ্ছি সেই সলিউশন গুলো দেখো। এবং যদি কোনো কিছু তোমাদের ডাউটস মনে হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং তার সাথে যদি কোনো অবজেকশনস বা কোনো যদি সাজেশন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা চেষ্টা করবো তোমাদের যথাযথ উত্তর দেওয়ার। তাহলে আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমরা কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাই। সবথেকে প্রথম দেখো 21 নম্বর কোয়েশ্চেন। আগে আমরা 20খানা কোয়েশ্চেন আলোচনা করে নিয়েছি, আজকে আমরা 21st কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। তো দেখো লেখা আছে অফ টু সিস্টার্স সি ইজ দ্য বেটার। অফ টু সিস্টার্স সি ইজ দ্য বেটার, খুব সুন্দর একটি প্রশ্ন আছে। এই প্রশ্নের মধ্যে দেখো কোথায় ভুল আছে সেটা আমরা খুঁজতে চলেছি অ্যাজ ইউজুয়াল। তো সবথেকে প্রথম যেটা আমরা দেখে নেবো এখানে যে কোন পার্টে কি ইফেক্ট আছে সেটা আগে বোঝার চেষ্টা করি। সো সব থেকে প্রথম আমরা এখানে দেখছি যে তোমাদের কাছে এই যে দেখো তোমরা বেটার দেখতে পাচ্ছ, বেটারের আগে একটা দা বসে আছে, আর সেন্টেন্সটা বলছে কি অফ টু সিস্টার্স সি ইজ দ্য বেটার। তাহলে অফ টু সিস্টার সি ইজ দ্য বেটার, দ্যাট মিন্স এখানে দেখো এখানে অফ টু সিস্টার পর একটা কমা দিয়ে দিয়েছে, আর তারপর বলেছে সি ইজ দ্য বেটার। আচ্ছা তোমাদের সাথে একটা কথা বলি, এখানে কতগুলো বোনের কথা বলেছে? দুজন বোন। তাহলে টু সিস্টার্স আছে, আর দুজনের মধ্যে যদি আমরা ডিগ্রি অফ কম্পারিজনকে ডিফাইন করতে চাই তাহলে কি হয়ে যাবে? দুজনের মধ্যে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়, আর কম্পারেটিভের জন্য কি হয়? গুড, বেটার, অ্যান্ড সুপারলেটিভটা হয় এর বেস্ট। তাহলে আমাদের কাছে কম্পারেটিভ ডিগ্রি যেহেতু দুজন আছে, তাহলে আমরা এখানে বেটারটা ইউজ করছি, এই বেটারটা। কিন্তু এবার একটা জিনিস দেখো, বেটার আগে আবার দ্য বসিয়েছে, আর সাধারণত কম্পারেটিভ ডিগ্রির সাথে আমরা দিয়ে ডেফিনিট আর্টিকেলটা চট করে বসাই না, হয় না। আমাকে কি করতে হয়? সুপারলেটিভ ডিগ্রিতে দ্য বসাতে হয়। তাহলে এইখানে সুপারলেটিভ ডিগ্রি হতে গেলে কি হতো? বেস্ট হতো। তার মানে কি? তাহলে এখানে আমাকে দ্য বেস্ট লিখতে হতো। তাহলে এইটা আমাদের কাছে প্রশ্ন যে এখানে কি আমরা দ্য বেস্ট লিখবো? এবার যদি তোমরা এইটাকে দ্য বেস্ট লেখো তাহলে এখান থেকে একটা প্রশ্ন উঠে আসবে, দ্য বেস্ট ইজ ফর কিসের জন্য? কতজনের মধ্যে হয়? মোর দেন টু। দ্য বেস্ট বলার সুপারলেটিভ ডিগ্রি, তার সুপারলেটিভ ডিগ্রি দুজনের থেকে বেশি থাকলে তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করি। তাহলে এখানে তো আছে দুজন, তাহলে আমি বেটারটাকে বেস্ট করতে পারবো না, বেটারটা বেটারই থাকবে। এবং যদি শুধু বেটার থাকে তাহলে তার আগে কি দা করতে পারবো? এইখানেই এটাই আমার প্রশ্ন রয়ে গেছে। তাহলে তোমাদের সাথে যেটা আলোচনা করছি সেটা বলি যে এই বেটার যেটা আছে, বেটারের আগে যে দাটা আছে, সেই দাটা কিসের রেসপেক্টে এসেছে? তাহলে দেখো বোঝো, এখানে বলতে হয়েছে অফ টু সিস্টার্স। এইখানে যে সেন্টেন্সের থটটা দিচ্ছে, যে এই ফ্রেজটা ইউজ করেছে অফ টু সিস্টার্স, এইখানে দুজনের কথা বলছে, এবং দুজনের মধ্যে স্পেসিফাই করার চেষ্টা করা হয়েছে। যে সেন্টেন্সের যে থট আছে সেই সেন্টেন্সের থট অনুযায়ী এখানে স্পেসিফাই করার কথা চলছে যে দুটি বোনের মধ্যে সে ভালো আছে। আমি যদি বলি পুরো ক্লাসের মধ্যে কেউ খুবই লম্বা আছে, দ্যাট মিনস সামওয়ান ইজ দ্য টলেস্ট বয়। কোন একজন ছেলেকে বলছে সে কি আছে? টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে পুরো টলেস্ট বয় ইন দ্য ক্লাস, দ্যাট মিনস যদি ক্লাসের মধ্যে যদি 50 খানা স্টুডেন্ট থাকে তাহলে সে 50 জনের মধ্যে সবথেকে বেশি লম্বা, দ্যাট মিনস দ্য টলেস্ট। কিন্তু এইখানে কজন আছে? দুজন আছে। কিন্তু এইখানে আরেকটা থট তো বেরোচ্ছে যে এইখানে আছে কজন? দুজনই। ধরে রাখো, এইভাবে বুঝতে পারো যে পুরো ক্লাসের মধ্যে এখানে কজন আছে? দুজনই আছে। এবং ওই দুজনের ক্লাসের মধ্যে সে সবচেয়ে বেশি কি আছে? লম্বা আছে। তাহলেও তো সুপারলেটিভ ইফেক্ট পাচ্ছি।
ইফেক্ট সুপারলেটিভ মোর দ্যান টু হলে আমরা সুপারলেটিভ পুরো নেচারটাই পেয়ে যাচ্ছিলাম, কিন্তু এখানে থটটা কিসের আছে, সুপারলেটিভের থট আছে, যে পুরো ক্লাস দ্যাট মিন্স কি পুরো এখানে আছেই দুজন, আর দুজনের মধ্যে আমরা সবাই এখানে সবাইকে যদি দেখতে তাহলে কজন আছে, দুজন, আর দুজনের মধ্যে কি আছে, ও সবার চেয়ে লম্বা বা সামথিং কিছু। তাহলে এখানেও তাই বলছে দুটি বোনের মধ্যে সে কি আছে, খুবই ভালো আছে। তাহলে সে ভালো আছে, খুবই ভালো, দ্যাট মিন্স কি কম্পারেটিভ ডিগ্রির জন্য আমরা বেটার ইউজ করেছি। এবং এখানে যে সেন্সটা আছে যে সেই এখানে আলটিমেটলি দুজনই আছে এবং দুজনের মধ্যে একজনকে বেটার বলা হচ্ছে, তার মানে বুঝতে পারছি যে যখনই কোনো স্পেসিফিক দুজনের মধ্যে কাউকে কম বা কাউকে বেশি যে কোনো সেন্স থেকে বোঝানো হয় তখন সেখানে সুপারলেটিভ থট ব্যবহার করা হয়। তাই জন্য এইখানে সেই সেন্সের জন্য এটা এসছে, বেটারটাকে দা করা হয়েছে, দা বেটার। তাহলে এইখানে কোনো ভুল নেই, কিন্তু যেহেতু স্পেসিফিক দুজনের কথা বলছি তাই জন্য এখানে কি হওয়ার কথা, অফ দ্য টু সিস্টার্স। তাহলে আনসারটা কি হয়ে গেল, অপশন নাম্বার এ তে ভুল আছে, এখানে হবে কি অফ দ্য টু সিস্টার, মানে সেই দুটি বোনের মধ্যে সি ইজ দ্য বেটার, সামওয়ান ইজ বেটার। দ্যাট মিন্স এখানে ধরো দুটি বোনের যদি আমরা কথা বলি, এই দুটি বোনের মধ্যে এই ক্লাসের মধ্যে ধরে রাখো এখানে এই দুজনই আছে এবং দুজনের মধ্যে কোনো একজনকে ডিফাইন করা হচ্ছে যে এ হয়তো, তাহলে এই আছে কি সব থেকে বেশি ভালো, তার মানে এর চেয়েও বেশি ভালো, তাই জন্য একে ডিফাইন করছে। তার মানে এখানে যে সিটা আছে দুজনের মধ্যে একজন যে নাকি তার চেয়ে কম্পারেটিভলি বেশি ভালো, সেই জন্য এখানে আমরা সেই স্পেসিফিক দুজনের কথা বলছে তাই জন্য আমরা দা ব্যবহার করছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। তাহলে এই কোশ্চেনের আনসারটা ছিল এ নাম্বার অপশনে, অফ দ্য টু সিস্টার্স সি ইজ দ্য বেটার। চলো আমরা এবার নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 22, দেখো 22 নাম্বার কোশ্চেনে কি বলছে। তো কোশ্চেন নাম্বার 22 বলছে দ্য হায়ার ইউ গো কোল্ডার ইট ইজ, the higher you go colder it is। এই সেন্টেন্সের মধ্যে যদি একটুখানি খেয়াল করো তোমরা, তাহলে এখানে দুটি ক্লজ আছে, the higher you go এখানে অবধি একটা ক্লজ এবং colder it is এইটা একটা ক্লজ, এবং এই দুটি ক্লজের মধ্যে এখানে একটা ইমাজিনারি কমা আছে। এই কমাটা এখানে দেওয়া নেই কিন্তু ইমাজিন আমরা করতে পারি, কেন সেন্টেন্সে যে থটটা আছে বলতে চাইছে দ্য হায়ার ইউ গো, তুলনামূলকভাবে তুমি যতটা উপরে যাবে ততটাই তুমি ঠান্ডা পাবে। তাহলে এইখানে কি লজিক বসে আছে এই সেন্টেন্সটার মধ্যে আমরা একটুখানি ডিটেলসে দেখি। আগের দিন আমরা একটা আলোচনা করেছিলাম যে প্যারালেলিজম ইফেক্ট, একটা সেন্টেন্সের মধ্যে যদি কোথাও কম্পারেটিভ সেন্স থাকে তাহলে প্যারালেলিজম ইফেক্ট চলে। যেরকম বলেছিলাম যে তুমি খুব বেশি লম্বা আছো, তাহলে কেউ একজন আছে যে সে কি আছে তোমার চেয়ে কম লম্বা, দ্যাট মিন একটু বেটে কম্পারেটিভলি সেই সেন্সটা আমরা দিতে পারি। তুমি খুব জোরে দৌড়াও, আমি হয়তো খুব আস্তে দৌড়াই, তাহলে জোর দৌড়ানো এবং আস্তে দৌড়ানো, তাহলে দৌড়ানোর এবিলিটি এখানে কি আছে, কম্পারিজন আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা তুমি খুব অল্প খাও, হয়তো আমি খুব বেশি খাই, তাহলে এইখানে কি আছে, খাওয়া দাওয়া এখানে সে কে কত পরিমাণে খায় তার কোয়ান্টিটির ইফেক্ট আছে, তাহলে কম্পারিজন ঠিক আছে। কিন্তু তুমি খুব বেশি লম্বা আছো এবং আমি খুব জোরে দৌড়াই, এইখানে কোনো কম্পারিজন আমি করতে পারবো না। কেন? বিকজ তোমার হাইট এবং আমার দৌড়ানোর ক্ষমতা দুটো আলাদা কনসেপ্ট আছে, তাই জন্য দুটো জিনিসের মধ্যে তুলনা এইভাবে আমরা করতে পারবো না। তো এই তুলনাটা সবসময় কি প্যারালেল ইফেক্টে চলে। তাহলে একটুখানি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কোল্ডার, আর তার এইখানেও দেখো লেখা আছে হায়ার, তাহলে হায়ারের সাথে কোল্ডারের তুলনা হচ্ছে, ঠিক আছে, লজিক্যাল ইম্প্যাক্টটা ঠিক আছে। কম্পারেটিভ ডিগ্রি সেন্স, কম্পারেটিভ ডিগ্রি সেন্স আছে এখানে কম্পারেটিভ ডিগ্রি, এবং এখানে দেখতে পাচ্ছ কম্পারেটিভ ডিগ্রিতে দা ব্যবহার করেছে, দা হায়ার। এর আগের সেন্টেন্সটা আমরা দেখেছি দিয়ে যে ব্যবহারটা ছিল, কখন স্পেসিফাই করলে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে দা বসাতে পারি, তাহলে এখানে বসলেও বসতে পারে, এবং যদি এইখানে হায়ারের আগে যদি দা বসে তাহলে আমাকে এইখানেও কি করতে হবে, কোল্ডারের আগে একটা দা বসাতে হবে, তাহলে হয়ে যাবে কি দ্য হায়ার ইউ গো দ্য কোল্ডার ইট ইজ। তাহলে আনসারটা কোথায় আছে, এই সি নাম্বার পার্টে। কিন্তু এইখানে এই একটাই থট নেই সেন্টেন্সটাতে, এই সেন্টেন্সের অ্যাকচুয়াল যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা আছে এখানে ডিপেন্ডিং ফিল্ডের কনসেপ্ট, ডিপেন্ডিং ফিল্ডের কনসেপ্ট আছে। এই ডিপেন্ডিং ফিল্ডের কনসেপ্টটা কি, তাহলে আমরা একটুখানি দেখি। বলছে দ্য হায়ার ইউ গো কোল্ডার ইট ইজ, মানে বলতে চাইছে তুমি যতটা উপরে যাবে ততটা ঠান্ডা পাবে। তার মানে তোমার ঠান্ডা পাওয়ার না পাওয়াটা তোমার উপরে যাওয়ার না যাওয়ার উপর নির্ভর করছে। তার মানে আমি বলতে পারি যে এখানে কি করছে, এই
তোমার ঠান্ডা পাওয়াটা না পাওয়াটা ডিপেন্ড করছে কি তোমার ওপরে যাওয়া না যাওয়ার উপরে। তার মানে যখনই সেন্টেন্সের মধ্যে দুটি ক্লজ থাকবে এবং দুটি ক্লজ এর মধ্যে একটি ক্লজ আরেকটি ক্লজের উপর ডিপেন্ড হয়ে থাকবে, তার মানে এই যে ঠান্ডা তুমি পাচ্ছ কখন পাচ্ছ, তুমি ওপরে গেলে, তার মানে যদি ওপরে না যায় তাহলে ঠান্ডা পাচ্ছ না, তার মানে এই ইফেক্টটা বাড়ছে কোনটি কিসের ইফেক্টের উপরে, ওই ইফেক্টের উপরে। দ্যাট মিন্স দুটো ক্লজ একের উপর বলতে গেলে আমরা ইন্টারডিপেন্ডেন্ট হয়ে আছি। এবং এই সেন্সটা কেমন আছে দেখো, কম্পারেটিভ ডিগ্রিতেই করছে। এখানে যদি কেউ করতে চাও দ্য হাইয়েস্ট ইউ গো দ্য কোল্ডেস্ট ইট ইজ, তাহলে ঠিক আছে, কিন্তু দ্য হায়ার ইউ গো দ্য কোল্ডেস্ট ইট ইজ তাহলে কিন্তু ভুলে যাবে। কেন? কম্পারেটিভ দিচ্ছে এখানে, তোমাকে এটা বলছে না যে তুমি সব থেকে উপরে গেলে সব থেকে বেশি ঠান্ডা পাবে, সেন্টেন্সের সেন্স এটা নেই এখানে। এখানে আছে তুলনামূলক তুমি যতটা উপরে যাও, সাপোজ তুমি যদি এইখানে দাঁড়িয়ে আছো তাহলে এর থেকে যদি এইখানে যাও তাহলে এখানে বেশি ঠান্ডা পাবে, আবার এখানে যা ঠান্ডা পাচ্ছ যদি তুমি এইখানে চলে যাও এখানে আরো বেশি একটু ঠান্ডা পাবে, আবার যদি এইখানে চলে যাও এখানে আরো একটু বেশি ঠান্ডা পাবে। তাহলে প্রতি মুহূর্তে তুমি যতটা উপরে যাবে কম্পারেটিভলি তোমার ঠান্ডার পরিমাণটা বাড়তে থাকবে। তাই জন্য বলতে পারবো এখানে ডিপেন্ডিং ফিল্ডের কনসেপ্ট আছে। আর যখন ডিপেন্ডিং ফিল্ডের কনসেপ্ট থাকে তখন যেই দুটো জিনিস একের উপর ডিপেন্ড করা আছে দুটোকে সুপারলেটিভ ইফেক্ট দিতে। কেন? স্পেসিফিক তো স্পেসিফিক ইফেক্ট আছে, সেই জন্য দুজনকে কি করতে হয়, সুপারলেটিভ ইফেক্ট দিতে হয় এবং দুটোর দিকে কি বসাতে হয়, দি বসাতে হয়। তো সেই কারণে এখানে হায়ারের সাথে যদি বসানো ছিল দ্য হায়ার, তাহলে এখানেও কি করতে হলো, কোল্ডের সাথে দা বসাতে হলো। তো ভুলটা কোথায় আমরা পেয়ে গেছি, অপশন নাম্বার সি তে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 23। ওকে, চলো দেখো কোশ্চেন নাম্বার 23। अगेन এটাও খুব সুন্দর একটি কোশ্চেন আছে। কি বলতে চাইছে এখানে আমরা দেখি। দেখো বলছে আনলেস ইউ আর কেয়ারফুল ইউ আর বাউন্ড টু মেক মিস্টেক ইন ইওর ওয়ার্ক। প্রথমে আমরা এই প্রথম পার্টে একটা ওয়ার্ড এসেছে সেটাকে একটু দেখে নিই। লেখা আছে আনলেস। এই আনলেস শব্দটা কি? আনলেস শব্দটা মানে হলো ইফ নট, মানে যেটাকে বাংলা বলতে পারি যদি না। তার মানে এইটা অ্যাক্টিভিটি সেন্সকে ডিফাইন করে। যদি তুমি এইটা না করো তাহলে ওইটা হতো না বা হবে না, বা যদি তুমি না করতে এটা হতো না, তাহলে যদি না, দ্যাট মিন্স অ্যাক্টিভিটির ইফেক্টকে বোঝায় এই ইফ নট। আর একটা ওয়ার্ড হয় আনলেস, সরি আনলেস বলছি, একটা ওয়ার্ড হয় আনটিল। এই আনটিল মানে হলো অ্যাকচুয়ালি টিল নট, যতক্ষণ না, এটা টাইমকে ডিফাইন করে। তার মানে ইফ নট, আনলেস এন্ড টিল নট, আনটিল। তাহলে এইখানে কি দিয়েছে, আনলেস মানে যদি না তুমি কেয়ারফুল হও তাহলে কি হবে। তাহলে দেখো এখানে একটা কমা, কমা দ্যাট মিন্স কি, এটা হলো ইমাজিনারি কমা আমরা অনেক সময় দিয়ে থাকি, এখানে দিয়ে দিয়েছে। তার মানে এই যদি না ইফেক্টটাকে এখানে কন্ট্রাডিক্ট করছে। তাহলে আনলেস ইউ আর কেয়ারফুল, যদি না তুমি কেয়ারফুল হও তাহলে ইউ আর বাউন্ড টু মেক মিস্টেক, তার মানে তুমি বাধ্য হয়ে যাবে ভুল করতে, দ্যাট মিন্স ইন ইওর ওয়ার্ক, কাজে। তাহলে এইখানে যে ভুলটা আছে, এই ভুলটা আছে তোমার এই মেক মিস্টেকই, বিকজ মিস্টেকটা অ্যাকচুয়ালি কাউন্টেবল ইফেক্টে চলে এবং যখনই মিস্টেক আসে তখন আমরা মেক দিই। মেকটা মিস্টেকের সাথেই বসে, ডু বসে না। অনেক জায়গায় অনেক সময় এটার উপরে এরর দিয়ে দেয়, লিখে দেয় ইউ আর বাউন্ড টু ডু মিস্টেক। তো ডু মিস্টেক হয় না, কথাটা হয় মেক মিস্টেক। এই একটা ফ্রেজ, মিস্টেকের জন্য আমরা মেক ব্যবহার করি, তো এটা ফিক্স একটা ফ্রেজ আছে। এবং মেকের সাথে যখনই আমরা মিস্টেককে নিয়ে আসি তখন মাথায় রেখো যে এইখানে এ দিতে হবে। যদি আমরা মিস্টেককে দেখি তাহলে মেক আ মিস্টেক, বিকজ মিস্টেকটাকে আমরা কাউন্টেবল হিসেবে দেখি। তাহলে এখানে লিখতে হবে মেক মিস্টেক, বা অর তুমি মেক আ মিস্টেক না করে আবার এখানে তুমি আরেকটা জিনিসও করতে পারো। এখানে তুমি লিখতে পারো মেক মিস্টেকস, হয়তো তুমি সিঙ্গুলার করে এখানে এ বসাবে মেক আ মিস্টেক, আর না চাইলে তুমি এটা যদি প্লুরাল করতে চাও তাহলে এখানে মেক মিস্টেকস করে দেবে, বিকজ এখানে যে সেন্সটা আছে দুটোই চলছে। তার মানে আনলেস ইউ আর কেয়ারফুল ইউ আর বাউন্ড টু মেক আ মিস্টেক অর ইউ আর বাউন্ড টু মেক মিস্টেকস। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা থট দিয়ে এটাকে চেঞ্জ করতে হবে। ভুলটা কোথায় আছে, এই অপশন নাম্বার বি তে। আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেনটা বেশ সুন্দর কোশ্চেন ছিল। চলো আমরা এবার নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদেরকে, কোশ্চেন নাম্বার 24 নম্বর কোশ্চেন এবার আমরা দেখছি। কোশ্চেন নাম্বার 24 কি বলছে, এটাও দেখো খুব সুন্দর কোশ্চেন। লেখা আছে জাজ ইন হিম প্রিভেলড আপন, প্রিভেলড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপন ক্যারি হয়েছে এখানে। বলছে জাজ ইন হিম প্রিভেলড আপন দ্য ফাদার এন্ড হি সেন্টেন্সড হিজ সন টু ডেথ।
তাহলে বলছে জাজ ইন হিম, তার মানে এখানে একটা কথা বলতে চাইছে, হিম বলে একজন ব্যক্তি আছে, হিম বলে একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তির মধ্যে লুকিয়ে থাকা জাজটি কি হলো তার সামনে, দ্যাট মিনস তার মাথার উপরে উঠে এলো, দ্যাট মিনস কি তার সামনে এসে গেল, এবং সেই ফাদারটি কি করলো, আপন দা ফাদার, এই ফাদারটির উপর এসে গেল, দ্যাট মিনস যেই ব্যক্তিটার কথা বলা হয়েছে তিনি একজন বাবা। হয়তো সেন্সটা এমন আছে যে একজন অ্যাকচুয়ালি জাজ, সে কি আছে, বাবাও আছে, কিন্তু এই বাবার সামনে যদি বাড়িতে থাকে তাহলে বাবা, আর যদি সে উনি যদি অফিস ওয়ার্কে থাকেন তাহলে হয়তো উনি এটা জাজ, তাহলে উনি বাই প্রফেশন হয়তো জাজ আছেন, এবং জাজ থাকার কারণে যখন উনার ছেলে যাকে নাকি উনি সেন্টেন্স টু ডেথ, দ্যাট মিনস ডেথ পেনাল্টি দিয়েছেন, মৃত্যুদণ্ড দিয়েছেন, তো মৃত্যুদণ্ড দেওয়ার যে পেছনে হয়তো কারণটা ছিল যে হয়তো কিছু ক্রিমিনাল অফেন্স করেছে, যেই কারণে ওকে উনি ছেলেকে কি করেছেন, মৃত্যুদণ্ড দিয়েছেন, কিন্তু তখন উনি বাবা হিসেবে ভাবেননি। দ্যাট মিনস কি উনি উনার চোখের সামনে যখন উনি জাজের এতে ছিলেন, চেয়ারে বসেছিলেন হয়তো, তখন ওনার ছেলে এলো ওনার সামনে ক্রিমিনাল অফেন্স করে, দ্যাট মিনস এবার ক্রিমিনাল অফেন্স করে যখন এলো তখন প্রথমে উনি ভাবলেন যে আমার ছেলে আছে, আমি একে কিছু করব কিনা, কোনো রকমের পানিশ করব কিনা, কিন্তু উনার ভেতরে যে লুকিয়ে ছিল অ্যাকচুয়ালি কি জাজ লুকিয়ে ছিল, ওই জাজটি কি করলো, উনার ওই বাবার ওপরে কি করলো, বাবার ওপরে দ্যাট মিনস ওই ফিলিংসটা এসে গেল যে না আমি তো অ্যাকচুয়ালি জাজ আছি, তখন উনি কি করলেন, উনি তখন বাবার মতো চিন্তা ভাবনা না করে উনি নিজের ছেলেকে ডেথ করলেন, ডেথ অ্যাসিওর করলেন, ডেথ পেনাল্টি দিয়ে দিলেন। তার মানে এই যে কি আছে, এই যে জাজটা তোমরা দেখতে পাচ্ছ, জাজটা কি আছে, একটা কমন নাউন। এই কমন নাউনটা এখানে কিসের মতো রিঅ্যাক্ট করছে, একজন ব্যক্তির ভেতরে লুকিয়ে থাকে জাজটাকে ডিফাইন করছে। তার মানে যখনই কোনো কমন নাউন দিয়ে কোনো ব্যক্তির ইনার সেন্সকে ডিফাইন করা হয় তখন তার সাথে একটা ডেফিনিট আর্টিকেল বসে, কি হয়ে যাবে, দ্য জাজ। তার মানে এইখানে ওই ব্যক্তির ভেতরে লুকিয়ে থাকা জাজটি, সে নাকি কি করলো, যখন ওই বাবার ওপরে যখন ওই জাজের ইনফ্লুয়েন্সটা এসে গেল তখন তিনি কি করলেন, নিজের ছেলেকে ডেথ পেনাল্টি দিয়ে দিলেন। দ্যাট মিনস তাহলে সেন্টেন্সটা হবে কি, দ্য জাজ ইন হিম। ভুলটা আছে কত নম্বর পার্টে, এ নম্বর পার্টে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এবার নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখে নিই আমরা। কোয়েশ্চেন নাম্বার 25, দেখো কি বলছে কোয়েশ্চেন নাম্বার 25। अगेन এটাও খুব সুন্দর কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনগুলো যেইগুলো তোমাদের সামনে বোর্ডে আসছে দেখতে পাচ্ছ, একটু ভালো করে তোমরা দেখবে, ডিসকাশনগুলো শুনবে, চেষ্টা করবে পুরো ডিসকাশন শোনার। কি বলতে চাইছি আমি অ্যাকচুয়ালি পুরো ডিটেলসেই বলছি, শর্টে আমি ডাইরেক্ট আনসার বলে বেরিয়ে যাচ্ছি না, ডিটেলসে পুরো থটটা বোঝানোর চেষ্টা করছি। এবং তোমরা যদি এইভাবে একটুখানি মনে রাখার চেষ্টা করো তাহলে তোমার মুখস্থ করতে হবে না। আর এরকম ভাবেই চেষ্টা করবো আমরা এরকম ভাবে নতুন নতুন কিছু কোয়েশ্চেন নিয়ে আসি, যাতে তোমরা তোমাদের এই এরর, কমন এরর বা ইমপ্রুভমেন্ট গুলো আর একটুখানি ক্লিয়ার হয়ে যায়। আর যেটা বারবার করে তোমাদেরকে বললাম, প্রথমে তোমরা চেষ্টা করো যে প্রথম 10টা তোমাদের কাছে কোয়েশ্চেন আছে, যেই কোয়েশ্চেনগুলো তোমার স্ক্রিনের সামনে আসছে ওটাকে পজ করে তুমি ওর আনসারটা মনে আগে ভেবে নাও। তারপরে আমরা যে ডিসকাশন করছি সেই ডিসকাশনটাকে তোমরা দেখার চেষ্টা করো, দেখো তোমার আনসারটা ম্যাচ করছে কিনা। আর যদি সেরকম হয় তাহলে তোমরা এই কোয়েশ্চেনের আনসারগুলো আমাদের কমেন্ট বক্সে তোমরা করো, পোস্ট করো এবং দেখো যে ম্যাচ করছে কিনা। তাহলে তোমাদের কি হবে, একটুখানি কনফিডেন্ট বাড়বে। শুধু আনসার দেখবে না, বরঞ্চ তোমরা নিজের খাতাতে নোটবুকেও তোমরা করতে পারো, করে পরে আনসার ম্যাচ করে নিতে পারো। তাহলে আমরা দেখি কোশ্চেনটা কি বলছে। বলছে আই গো টু দ্য টেম্পল অ্যাজ অফেন অ্যাজ আই ফাইন্ড টাইম। তাহলে বলছে আমি টেম্পলে যাই, অ্যাজ অফেন অ্যাজ আই ফাইন্ড টাইম, মানে প্রায়, যখনই আমি সময় পাই তখনই আমি টেম্পলে যাই, মন্দিরে যাই। তাহলে সেন্টেন্সটা বলতে হয়েছে যে আমি ফাঁকা সময় পেলে বা একটু সময় যখনই পাই তখনই আমি টেম্পলে যাই, মন্দিরে যাই পুজো করতে, সামথিং কিছু। তাহলে বেসিক্যালি এখানে দেখো একটা এরর আছে। কেমন ধরনের এরর? এই যে তোমরা টেম্পলকে দেখতে পাচ্ছ, টেম্পলের বেসিক যদি আমি এই টেম্পল বলে যে ইনস্টিটিউশনটা আছে, বেসিক্যালি যদি এর যদি জনরিক যদি আমি কাজ বোঝার চেষ্টা করি, কি আছে টেম্পলে আমরা সবাই পুজো, রিলিজিয়াস পারপাসের জন্য যাই, পুজো করার জন্য যাই। তাহলে আগে বা পরে টেম্পল রিলেটেড কোনো এক্সট্রা কোনো অ্যাক্টিভিটির কথাও বলেনি। তাহলে যদি কিছু না বলে থাকে তাহলে আমি কিন্তু ধরে নেব টেম্পলটা হলো জেনারেল পারপাসে এখানে ব্যবহার হয়েছে। আর একটা টেম্পল দ্যাট মিনস কি মন্দির, মন্দিরে তো আমরা পুজো করার জন্যই যাই, রিলিজিয়াস ইস্যুর জন্য যাই। টেম্পল হতে পারতো তোমার মস্ক হতে পারতো, চার্চ হতে পারতো। তাহলে এই মস্ক, চার্চ আর টেম্পলে আমরা কি করি,
প্রে করতে যাই, নামাজ পড়তে যাই, বা আমরা পুজো করতে যাই, তাহলে এইগুলো হলো কি এই পার্টিকুলার এই ইনস্টিটিউশনের একটা বেসিক অর জেনারেল পারপাসের ওয়ার্ক। তো মন্দিরে আমরা সবাই পুজো করতেই যাই, তাহলে যখনই কোনো ইনস্টিটিউশন মন্দির হয়ে গেল, বা অনেক সময় স্কুল, বা অনেক সময় হসপিটাল, এমন জাতীয় যে জায়গা, হসপিটালে মানুষ কি করতে যায়, চিকিৎসা করতে যায়, তাহলে হসপিটালটা চিকিৎসার জন্য জেনারেলি বানানো আছে। তাহলে এই হসপিটালের জেনারেল পারপাসটা কি, ট্রিটমেন্টের জন্য যাওয়া। স্কুলটা কিসের জন্য বানানো হয়েছে, এডুকেশনের জন্য। দ্যাট মিনস স্কুলে যে কেউ যায়, দ্যাট মিনস কেউ পড়ার জন্য যায়। তাহলে ওই স্কুলে যে জেনারেল পারপাসটা বানানো হয়েছে, যে পারপাসে, তার জেনারেল পারপাসটা কি আছে, ইনস্টিটিউশনে আমরা এডুকেশন নিতে যাই। তাহলে এইটা হলো তার বেসিক পারপাস। তো যখনই কোনো ইনস্টিটিউশনে কোনো বেসিক পারপাসে কেউ যায়, তখন সেই ইনস্টিটিউশনটাকে জেনারেল পারপাসেই ব্যবহার করা হয়। দ্যাট মিনস তার সাথে কোনো রকম ভাই দিয়ের ইফেক্টটা বসে না। তার মানে এখানে যেটা বলতে চাইছে, আই গো টু দ্য টেম্পল, আই গো টু দ্য টেম্পল হবে না, এখানে হবে আই গো টু টেম্পল as often as I find time। এখানে হয়তো টেম্পলে জায়গায়, স্কুলে জায়গায়, অনেক সময় একটা স্কুলের বাচ্চাকে তুমি ইউনিফর্মে দেখলে, আর দেখে তাকে দেখতে পাচ্ছ সে স্কুলে যাচ্ছে, আমরা কৌতূহল বসে বা বাচ্চাদেরকে আমরা একটুখানি অ্যাডোরেশন আমরা জিজ্ঞেস করলাম কি কোথায় যাচ্ছিস, সে আমাদেরকে হয়তো উত্তর দিল আই এম গোয়িং টু দ্য স্কুল। তাহলে বেসিক্যালি এখানে কি আছে, এই সেন্টেন্সটাও ভুল বললো, বিকজ ও কি করতে যাচ্ছে, স্কুল ইউনিফর্মে স্কুলে পড়তে যাচ্ছে। তাহলে সেখানে তার বলা উচিত ছিল আই এম গোয়িং টু স্কুল, নট টু দ্য স্কুল। কিন্তু হ্যাঁ, এবার যদি কোনো গার্জিয়ানকে তুমি দেখলে, ওই বাচ্চারই গার্জিয়ান, হয়তো তুমি তাকে জিজ্ঞেস করলে, তো সেই গার্জিয়ান তোমার হয়তো বন্ধু, বা তুমি তাকে জিজ্ঞেস করলে কোথায় যাচ্ছিস, ও বললো যে আমি স্কুলে যাচ্ছি, তখন তোমার মাথায় ক্লিক করবে হ্যাঁ তো গার্জিয়ান একটা প্রাপ্তবয়স্ক একজন তোমার বন্ধু আছে, সে তো স্কুলে পড়তে যাবে না, দ্যাট মিনস নিশ্চয়ই হয়তো কোনো গার্জিয়ান মিটিং কিছু আছে, বা কোনো রকম ভাবে গার্জিয়ানের এখানে কিছু প্রয়োজন আছে, তাই জন্য যাচ্ছে, অন্য কোনো পারপাসে যাচ্ছে। তাহলে যে বেসিক পারপাসটা স্কুলের, তিনি সেই ব্যক্তিটি বেসিক পারপাসের জন্য যাচ্ছেন না, এক্সট্রা কোনো স্পেসিফিক পারপাসের জন্য যাচ্ছেন, তখন তিনি বলতে পারেন যে আই এম গোয়িং টু দ্য স্কুল। কিন্তু একটা স্টুডেন্ট, একটা বাচ্চা, সে কি বলবে আই এম গোয়িং টু স্কুল। তাহলে সেম এজ আমাদের হসপিটালের ইফেক্ট হয়, আর সেম এজ টেম্পলের ইফেক্ট। তো সেই কারণে আমরা এখানে দ্য টেম্পল লিখবো না, তাহলে লিখবো কি আই এম গোয়িং টু টেম্পল অ্যাজ অফেন অ্যাজ আই ফাইন্ড টাইম। তাহলে আমাদের ভুলটা কোথায় আছে, এই অপশন নাম্বার এ তে ভুল আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এবার নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কোয়েশ্চেন নাম্বার 26। কোয়েশ্চেন নাম্বার 26 কি বলছে দেখো, বলছে a milk can provide protein for a nutritionally balanced diet। আচ্ছা, a milk can provide, আচ্ছা যদি আমি বলি মিল্ককে, তাহলে একটি মিল্ক প্রোভাইড করে, দ্যাট মিন্স ক্যান প্রোভাইড, প্রোভাইড মানে করতে পারে, একটি মিল্ক প্রোভাইড করতে। আচ্ছা মিল্ককে কি তুমি গুনতে পারবে, একটা মিল্ক প্রোভাইড করতে পারে না দুটো মিল্ক, এটা তাহলে গোনা যাবে না, তাহলে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সাথে এ ওর অ্যান্ড আমরা ব্যবহারই করি না, তাহলে সাধারণত এখানে কি হবে, কিছুই হবে না। তাহলে বসবে কি মিল্ক, শুধু মিল্ক থাকবে, মিল্ক ক্যান প্রোভাইড প্রোটিন ফর এ নিউট্রিশনালি ব্যালেন্সড ডায়েট। তাহলে উত্তরটা কোথায় আছে, অপশন নাম্বার এ তে। ক্লিয়ার। চলো এবার আমরা আবার নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন হবে 27 নাম্বার, এবং 27 নাম্বার কোশ্চেন আমাদেরকে কি বলছে দেখে নিই। তাহলে দেখো 27 নাম্বার কোশ্চেন কি বলছে, বলছে চিলড্রেন এনজয় লিসনিং টু ঘোস্ট স্টোরিজ স্পেশালি অন হ্যালোউইন নাইট। আচ্ছা চিলড্রেন এনজয়, চিলড্রেনটা কি বেসিক্যালি এখানে দেখতেই পাচ্ছ তোমরা, চিলড্রেনটা আছে প্লুরাল, এবং তার সাথে যে ভার্বটা, এটা তো হলো আমরা বেসিক্যালি সাবজেক্ট, এটা হলো আমাদের সাবজেক্ট, আর সাবজেক্টটা কোন ফর্মে আছে, এখানে লেখা আছে প্লুরাল ফর্মে, এবং তার পাশে দেখো এটা কি আছে ভার্ব। এই ভার্বের স্ট্রাকচারটা দেখতে হবে। তাহলে এইখান থেকে একটা রুলস বেরোয়, এর আগেও আমরা আলোচনা করেছি, আবার তোমাদের একটু বলি। এসএসপিপি বলে একটি রুলস হয়, যেটা আমরা ছোটবেলায় টেন্সে পড়েছিলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের মধ্যে এস বা ইয়েস ব্যবহার করো, বাদ বাকিগুলোর সাথে করতে হবে না। অ্যাকচুয়ালি সেই রুলসটা অ্যাকচুয়ালি এই কনসেপ্টে চলে, এসএসপিপি। এই এসএসপিপিটা কি, প্রথম এসটা হয় সাবজেক্টের জন্য ব্যবহার, পরের এসটা হয় ভার্বের জন্য ব্যবহার। সেম অ্যাজ প্রথম পিটা হয় সাবজেক্টের জন্য, পরের পিটা হয় ভার্বের জন্য, এবং এই পি ফর হয় প্লুরাল এবং এস ফর হয় সিঙ্গুলার। তাহলে এবার তাহলে রুলসটা কেমন, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হতে হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হতে হবে। এটা কি বলা, এসএসপি রুল। এইটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দ্যাট মিন্স এই রুল ছাড়া সেন্টেন্সের ফরমেশন আমরা করতে পারি না। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ চিলড্রেনটার নেচার কি আছে, প্লুরাল, তাই জন্য এর সাথে যে ভার্বটা অ্যাপ্লাই করা হয়েছে প্লুরাল, বিকজ ভার্ব নিজের বেস ফর্মে
সবসময় প্লুরাল থাকে, সেই জন্য বলা হয় V1 ফর্মে ভার্বটা কি হয়, V1 ফর্মে সবসময় ভার্বটা কি থাকে, প্লুরাল থাকে। দ্যাট মিনস এবার V1 ফর্মে প্লুরাল। তাহলে এবার আমরা অনেক সময় দেখি যে এনজয় কে এনজয়স করা আছে, তখন কখন, যখন সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যায়, এবং সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্বকে কি করতে হয়, এসএস রুল অনুযায়ী সিঙ্গুলার করতে হয়, তখন আমরা ভার্বের মধ্যে এস বাই এস দিই, এবং ভার্বে যদি এস বাই এস দেওয়া হয় তাহলে ভার্বটা কি হয়ে যায়, সিঙ্গুলারে কনভার্ট হয়। তাহলে সেই অনুযায়ী তখন আমরা এস বাই এস দিই, আপাতত দেওয়ার প্রয়োজন নেই, বিকজ আমার সাবজেক্টটা আছে প্লুরাল, ভার্বটাও প্লুরাল, তাহলে এটা আছে এসএস রুলে। তারপরে বলছে লিসনিং টু, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই লিসনিং টু বলে যে টার্মটা আছে, লিসনিং এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে আছে, এখানেও কোনো ভুল নেই। কি শুনতে এনজয় পছন্দ করে, কি শুনতে, ঘোস্ট স্টোরিজ, ভূতের গল্পগুলি, স্পেশালি কিসের ওপরে, অন হ্যালোউইন নাইট। আচ্ছা, তাহলে এখানে হ্যালোউইন নাইটের যে কথা বলছে, হ্যালোউইন নাইট অ্যাকচুয়ালি একটা সিরিজ, ঘোস্ট স্টোরিজ একটা সিরিজ বা তুমি বই বলতে পারো। তো এই সিরিজ বা বই যেটা আছে এটাতে স্পেসিফিক একটা বইয়ের নাম, একটা সিরিজের নাম, তাহলে এখানে কি বসা উচিত, একটা দা বসা উচিত, তাহলে হয়ে যাবে কি, দ্য হ্যালোউইন নাইট। তাহলে আনসারটা হবে চিলড্রেন এনজয় লিসনিং টু ঘোস্ট স্টোরিজ স্পেশালি অন হ্যালোউইন নাইট। তাহলে ভুলটা আমাদের কোথায় আছে, এই অপশন নাম্বার সি তে, সি নাম্বার পার্টে আমাদের ভুল আছে। ক্লিয়ার? তাহলে 27 নম্বর কোশ্চেন আনসার হলো সি। আশা করি বুঝতে পেরেছো। এবং চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে আবার এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28 দেখো কি বলছে, বলছে হি অলওয়েজ প্র্যাকটিসেস দ্য জাস্টিস অ্যান্ড কেয়ারস ফর মরাল প্রিন্সিপালস। হি অলওয়েজ, সে প্রায় প্র্যাকটিস করে, কি প্র্যাকটিস করে, দ্য জাস্টিস and cares। আচ্ছা, the justice and cares স্পেসিফাই করে বলা হচ্ছে, the justice and cares, এই যে ফ্রেজটা the justice and cares হয় না, হয় justice and care, তাহলে এখান থেকে the-টা মুছে যাবে, তাহলে এই the ইফেক্টটা এখানে আসবে না, তো হয়ে যাবে কি, he always practices justice and cares for moral principle। তাহলে উত্তর কোথায় আছে, এই উত্তরটা হবে আমাদের বোম্বে, বি পার্টে। ক্লিয়ার? চলো আমরা আবার নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। আর দুটো কোশ্চেন আছে এই সিরিজে, আমরা আবার এই কোশ্চেনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার নেক্সট ডে আরো কিছু কোশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে? তখন সেটার বিষয়ে তোমাদের সাথে আলোচনা হবে এই সিরিজে আর বাদবাকি কোশ্চেন নিয়ে। তাহলে আপাতত দেখে নিই এই কোশ্চেন নাম্বার 28 এর পর 29 কি বলছে আমাদেরকে। কোশ্চেন নাম্বার 29 দেখো, দেখো কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29 কোশ্চেন নাম্বার 29 বলছে the way to increase the production of the food is to bring more land under cultivation। বলছে the way to increase, বাড়ানোর মানে ইনক্রিজ করার, ওয়ে রাস্তা, পথ, কিসের বাড়ানো, কি ইনক্রিজ করার পথ, the production, কিসের প্রোডাকশন, অফ দ্য ফুড। তাহলে প্রোডাকশন অফ ফুড মানে ফুডের প্রোডাকশন বাড়ানোর পথটি। তারপরে দেখো এখানে দিয়েছে ইজ, কি আছে মানে ইজটি আছে। আচ্ছা, ইজটা যদি ভার্ব হয় তাহলে ইজটা কি আতো এখানে ঠিক আছে, এখানে দেখো ফুড দিয়েছে, তো বেসিক্যালি এখানে ফুডটাকে তোমরা অনেকে হয়তো সাবজেক্ট মনে করবে, কিন্তু না, এইটা অ্যাকচুয়ালি এইখান থেকে এইটা তোমরা বলতে পারো, সরি এইখান থেকে যে তোমরা দেখতে পাচ্ছ এই এত অবধি, এইটাকে বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট। যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট মাল্টিপল ওয়ার্ড দিয়ে তৈরি হয়ে থাকে তখন তাকে কম্পাউন্ড সাবজেক্ট বলে। জেনারেলি আমাদের একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং ভার্ব, প্রিন্সিপাল ভার্ব থাকলে প্রিন্সিপাল ভার্ব, দেন আফটার অবজেক্ট অর কমপ্লিমেন্ট বা আর কিছু রেস্ট অফ দ্য পার্ট থাকলে থাকে। তাহলে এই যে দুটো মিলে হেল্পিং ভার্ব আর প্রিন্সিপাল ধরে নিলাম এই দুটোই ভার্ব, তাহলে যদি ভার্ব যদি থাকে তাহলে ভার্বের আগে কার প্লেস হয়, বেসিক্যালি জেনারেলি আমরা দেখতে পাই সাবজেক্টের। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি ভার্ব, তাহলে ভার্বের আগে কার জায়গা, সাবজেক্ট, আর সাবজেক্টের জায়গায় দেখতেই পাচ্ছ এতগুলো শব্দ আছে। তাহলে যখন একটা সাবজেক্টের জায়গায় মাল্টিপল ওয়ার্ড থাকে তাহলে সেই মাল্টিপল ওয়ার্ড ওরা সাবজেক্টকে বলা হয় কম্পাউন্ড সাবজেক্ট। এই কম্পাউন্ড সাবজেক্টের মধ্যে
বেসিক্যালি আমরা প্রিপোজিশন আর রিলেটিভ প্রোনাউনের কম্বিনেশনের স্ট্রাকচার তৈরি হয়। আর বলা হয় যে যদি তোমার ভার্বের আগে যদি কম্পাউন্ড সাবজেক্ট তোমরা দেখতে পাও তাহলে কি করবে, তাহলে এই ভার্বের আগে স্টার্টিং পয়েন্টের দিকে হাঁটতে শুরু করবে, হাঁটতে 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 যতগুলো প্রিপোজিশন পাবে সব ডিঙোতে থাকবে, সব থেকে শেষ প্রিপোজিশন যেটা পাবে সেখানে সে স্টপ করবে। তাহলে সব থেকে শেষ প্রিপোজিশন কোনটা? টু, এবং শেষ সব থেকে শেষ প্রিপোজিশনকে ডিঙালে যেটা থাকবে সেটাই হয় সাবজেক্ট। তাহলে আমার অ্যাকচুয়ালি সাবজেক্ট কি আছে? দ্য ওয়ে, পথ। আর এই পথটির জন্য আমার এখানে ইজটা ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো যে এই ইজটা কার জন্য এসছে। অনেক সময় এখানে ফুডের পাশে যদি কোনো এরকম কাউন্টেবল নাউন থাকতো তাহলে এখানে প্লুরাল হয়ে যেত, আর প্লুরাল হয়ে গেলে তোমাদের অনেক সময় মনে হতো এখানে আর হবে, কেন প্লুরাল সেন্স হয়ে যেত, সেটাই ভুল হয়ে যেত। অ্যাকচুয়ালি এইটা সাবজেক্ট, সাবজেক্টটা হয় একদম শেষ প্রিপোজিশন, মানে স্টার্টিং পয়েন্টের দিক থেকে প্রথম প্রিপোজিশন আগেরটা, সেটা হয় আমাদের সাবজেক্ট। তাহলে ওইটা হচ্ছে স্ট্রং সাবজেক্ট, পুরো গোটাটা সাবজেক্ট, ওইটা হলো স্ট্রং পার্ট। তাহলে স্ট্রং পার্টকে ডিফাইন করছে ইজ। তারপর বলছে টু ব্রিং মোর ল্যান্ড আন্ডার কাল্টিভেশন। তাহলে বলছে এখানে কিসের ইফেক্ট বলতে চাইছে, এখানে বলছে যে ফুডের প্রোডাকশন বাড়ানোর পথটি হলো বেশি থেকে বেশি জমিকে চাষের আওতায় নিয়ে আসা। তার মানে যদি ফাঁকা জমি থাকে, যদি জমিতে কোনো চাষবাস কিছু নেই, এমনি ফাঁকা পড়ে আছে, তাহলে তো স্বাভাবিক, ওখানে তো চাষবাস না থাকলে তাহলে ওখানে প্রোডাকশন তো কমই হবে। আর তুমি যদি প্রোডাকশন বাড়াতে চাও তাহলে কি করবে, তাহলে যে ফাঁকা জমিগুলো আছে তাকেও যদি তুমি চাষের আওতায় নিয়ে আসো, তুমি বেশি থেকে বেশি জমিতে তুমি যদি চাষ করো তাহলে বেশি থেকে বেশি প্রোডাকশন হবে, ফলন হবে, স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল। তাহলে একদম বেসিক টার্ম আছে, তো সেটাই বলতে চাইছে সেন্টেন্সে। তাহলে ভুলটা অ্যাকচুয়ালি আছে কোথায়? তাহলে এখানে ভুলটা তোমরা দেখো, ভুলটা আছে এইখানে, ফুডের আগে দেখো একটা দা বসেছে। তাহলে এখানে দা ফুড বলতে কি মনে হচ্ছে তোমার, যে কোন ফুডটা কথা বলছে? স্পেসিফিক কোনো ফুডের নাম বলেছে বা কোনো ফুড টাইপের নাম বলে দিয়েছে যে এই টাইপের ফুড বা এই ফুড? কোনো কিছু স্পেসিফাই করে দেয়নি, তাই জন্য এখানে দা ফুড হবে না। মানে সেই ফুডটার প্রোডাকশন বাড়ানোর পদ্ধতি হলো, তাহলে সেই ফুডটা মানে কোন ফুডটা? কোনো প্রি-এক্সপ্লানেশন কিছু নেই, তাহলে এই প্রি-এক্সপ্লানেশন না করার জন্য এখানে দুইটা হবে না। তাহলে কি হয়ে যাবে? শুধু হবে দ্য ওয়ে টু ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ ফুড। তাহলে ভুলটা কোথায় আছে? এই দ্য ফুডে। তাহলে কোথায় আছে? অপশন নাম্বার এ আমার আনসার। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে এটা একটু দেখে নেবো। তাহলে এই নেক্সট কোশ্চেনটা হলো এইটাই আজকে আমাদের লাস্ট কোশ্চেন। আজকে এই সিরিজের এই 10খানা কোশ্চেন নিয়ে এসেছি, এই 10খানা কোশ্চেনের আজকে এটা লাস্ট কোশ্চেন। আমরা আবার নেক্সট ডে আরো কিছু কোশ্চেন তোমাদের সাথে ডিসকাশন করব, কিছু ডিফারেন্ট টাইপসের কোশ্চেন থাকবে, কিছু ডিফারেন্ট থটস থাকবে, সেটাকে নিয়ে আলোচনা করবো। তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করো, এবং তার আগে যেটা বললাম নিজে থেকে করার চেষ্টা করো, তারপর আমাদের এই পুরো ভিডিওটা ভালো করে দেখো, দেখে বোঝার চেষ্টা করো কি কি বলতে চাইছি। তাহলে আর সময় না নষ্ট করে আমরা এই লাস্ট কোশ্চেনটা দেখে নিই। লেখা আছে ডেথ অফ হিজ অনলি সন মেড মোহন ডেসোলেট। তাহলে ডেথ অফ হিজ অনলি সন, হিজ বলতে এখানে কার কথা বলতে চাওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি এখানে পরে দেখো মোহন বলে নামটা নিয়েছে। তাহলে মোহনের একমাত্র ছেলের মৃত্যু তাকে কি করে দিয়েছিল? ডেসোলেট মানে কি তাকে ভেঙে দিয়েছিল। তার মানে মানসিকভাবে আমরা মানুষ বলি না সে ভেঙে পড়েছে, তার মানে ওই ব্যক্তিটির একমাত্র ছেলের মৃত্যু মোহনকে ভেঙে দিয়েছিল। তাহলে দেখো ওইখানে কার মৃত্যু? তার একমাত্র ছেলের মৃত্যু। কি কি ভেঙে দিয়েছিল তাকে? কি কোন একটা কিছু খবর? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে এখানে কি খবর? ডেথ। দ্যাট মিন্স কি তার মৃত্যুটা। তাহলে এই ডেথটাকে কি করছে? স্পেসিফাই করছে। তাহলে কি তাকে মোহনটাকে মোহন বলে লোকটিকে ভেঙে দিয়েছিল মানসিকভাবে বা কোনো রকম ভাবে, তাহলে মেন্টালি যে উইক করে দিয়েছিল বা ভেঙে দিয়েছিল কিভাবে, কিসের জন্য? এই মৃত্যুটা। তাহলে এই মৃত্যুটা কি স্পেসিফাইড? তাহলে এখানে হবে কি? দ্য ডেথ। তাহলে হবে দ্য ডেথ অফ হিজ অনলি সন মেড মোহন ডেসোলেট। তাহলে উত্তরটা হয়ে গেছে আমার অপশন নাম্বার এ। আশা করি বুঝতে পেরেছো তোমরা কি বলতে চাইলাম। তাহলে এই সিরিজটা আজকে আমরা এই সিরিজের এই 10টা কোশ্চেন এখানে শেষ করছি। পরের দিন বা নেক্সট ডে আমরা চেষ্টা করব আবার কিছু কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করা, যেটা সামনে আসা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, তাই প্রত্যেকটা কোশ্চেনকে তোমরা ভালো করে খুঁটিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো। তাহলে আজকের জন্য আসি।